লাইভের এই লিঙ্কটি উন্মুক্ত করে দেয়া আছে এবং এটি একটি ধারাবাহিক লাইভ। আজকে সেই লাইভের প্রথম পর্ব সাধারণ মানুষের সাথে কথা বলার। আমরা এরপরে অনেক রাজনৈতিক নেতাদেরকেও আমরা এই লাইভে আনার চেষ্টা করব। জি প্রীতম, আমরা আপনার মতামত শুনতে যাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে সাইফুল ভাই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে। জি। হ্যাঁ, আমি আসলে ইউকে থেকে বলছি। আমি এখন ইউকেতে আছি। তো আচ্ছা। হ্যাঁ, আর আমরা যখন দেশে ছিলাম তখন স্টুডেন্ট লাইফে ছাত্রলীগ করেছি। তো বয়স অনেক বেশি না। আপনার থেকে একটু কমই হবে। তো আর আওয়ামী লীগ যেটা প্রস্তুত কিনা আপনি যেটা প্রশ্ন করছেন সরাসরি ব্যাখ্যা যায়। আসলে ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগ সবসময়ই প্রস্তুত। প্রত্যেকটা রাজনৈতিক দলই প্রস্তুত থাকে। এক্সেপ্ট আপনি যেটা বলেছেন একটু আগে একটা পয়েন্ট বলেছিলেন যে, আমি কোনো রাজনৈতিক দল করি না মানে হচ্ছে জামাত শিবির। এটা সো ট্রু, সো ট্রু। এটা আপনি অনেকে রিলেট করতে পারবে এখন। তাই না? এটা আমরা যারা স্টুডেন্ট লাইফে ছিলাম, কারণ আমরা তো ইউনিভার্সিটি লাইফে রাজনীতি করে আসছি। তো অনেকেরই চেহারা এখন আমরা দেখতে পাচ্ছি বা দেখছি। বলছি না যে তারা অনেক খারাপ, এমন কিছু না। সবাই জামাত শিবির করে মানে হচ্ছে যে আগুন সন্ত্রাস করে বা মানুষ মেরে ফেলে এমন না। বাট মনস্তত্ত্বভাবে যে ওরা জামা শিবির করতো এটা আমরাও বুঝি নাই অনেকেই। খুব ক্লোজ ফ্রেন্ড ছিল বা এই ছিল। কারণ একটা সত্য কথা আপনাকে বলি, জাস্ট একটু ব্যাক স্টোরি দিচ্ছি। সেটা হচ্ছে যে যেহেতু 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল আর আমার বয়স ধরেন আপনি 34-35। তো 34-35 থেকে আপনি 15 ইয়ার্স বা 18 ইয়ার্স যদি আপনি মাইনাস করেন তাহলে আপনি কোন সালে চলে যাবেন? আপনি 2008-7-8 যাবেন। 7-8 আমি কোথায় পড়াশোনা করতাম? আমি পড়াশোনা করতাম মনে করেন আমি এসএসসি দিচ্ছি তখন বা এসএসসি প্রস্তুতি নিচ্ছি। তাহলে আমার পরের যে জেনারেশন যারা এখন এই যে আন্দোলন বলেন, এটা বলেন, সেটা বলেন, ভুল বুঝায় সেটা তাদের বয়স কত? তারা মনে করেন আরো 6-7-8 বছর 10 বছর আরো ছোট আমার থেকে। তো তারা তাহলে তখন কিসে পড়াশোনা করতো? ক্লাস 1-2 বা অনেকে পড়াশোনা শুরু করে নাই। এই জায়গাটাতেই আসলে আওয়ামী লীগ ধরাটা খাইছে। ধরাটা খাইছে বলতে এটা আসলে একটা প্রকৃতিগত ভাবে। কারণ এখন আপনি মনে করেন 2006 সালে দেখেছেন। আপনি 2004 সাল দেখেছেন, আপনি 2001 সাল দেখেছেন। এখন যারা আমাদের থেকেও ছোট তারা দেখে নাই। আপনি আমার কথাই বলেন আমার ধারণা আছে কারণ আমি এসএসসি ছিলাম বা সামগ্রিকভাবে আমার বাবা একটু হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাথে জড়িত ছিল যার কারণে রাজনৈতিকভাবে আমি হিন্দু যদি বাই দ্য ওয়ে। তো আমরা এই আমরা আবার চট্টগ্রাম থেকেও। তো চট্টগ্রামের মানুষ এক না হয় আপনার আওয়ামী লীগ করে, এক নয় জামাত করে কিন্তু বেশিরভাগই। যারা বলে বিএনপি ঠিক আছে, বিএনপি আসন জিতে, বাট মেইনলি আসলে অনেকেই জামাত করে। তো যার কারণে আমাদের বন্ধু বান্ধব যারা ক্লাসে ফার্স্ট বয় ছিল অনেকে শিবির করতো, মানে কিভাবে প্যাট্রোনাইজ করা হতো। তো এগুলো সবকিছু আমরা জানতাম তখন থেকে। এই কথাটা বলার অর্থ হচ্ছে যে তখন আসলে মেইনলি আপনি যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন, আমরা যদি কম্পারিজনে আসি যে আসলে কে ভালো, তো এখানে আমি সবসময় আমার বন্ধু বান্ধবদের এখনো বলি, ইভেন দো 5ই আগস্টের পরেও একটা কথা বলছি। সবার কথা হলো যে আমাকে যখন বলতো যে প্রীতম দেখ, তুই নিরপেক্ষভাবে চিন্তা করে দেখ, যেহেতু ছাত্রলীগ করছে এই জন্য না, আসলে তো সরকার দেশ ভালোভাবে চালায় না, নির্বাচন হয় না, এহেন হয় নাই, তেন হয় নাই, এটা হয় নাই, সেটা হয় নাই, যার কারণে এগুলো হয়েছে। আমি সো ট্রু, দ্যাটস ফাইন, আমি এটার সাথে একমত। কিন্তু আমি বলতে চাচ্ছি যে ভালোটা কে? মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে ভালো কে? যদি আপনি 3টে অপশন আছে আমাদের কাছে, মনে করেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তো আমার কাছে ভালো কে? তো বলে যে ভালো কেউ না। আমরা দ্যাটস ফাইন, এটাও সো ট্রু যে রাজনৈতিক দল কেউই আসলে ভালো না, কাউকে 100% মার্ক দাও। এবার মন্দের ভালো কে? এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন। মন্দের ভালো আসলে কে বাংলাদেশে? এই জায়গায় কিন্তু আপনি অবশ্যই আওয়ামী লীগকে আগে রাখতে পারবেন। তো সেই সময় হয়তো মানুষ হয়তো বিশ্বাস করে নাই বা যারা এখন বাচ্চা ছিল তখনকার, এখন যারা আন্দোলন করেছে তাদের কোনো ধারণা নেই যে বিএনপির পজিশন কি ছিল দেশের জন্য। জামাত শিবির তো কখনো ক্ষমতায় আসে নাই, এদের পজিশন কি? আপনি যখন কম্পারিজনে যাবেন অবশ্যই আওয়ামী লীগ সবসময় আগে এগিয়েছিল। যার কারণেই দেশের একদম সৃষ্টিলগ্ন থেকেই আওয়ামী লীগ ছিল বা পরবর্তীতে এটা ছিল বা ওটা। আমরা এবার ফাহিম ইমতিয়াজ নামক যিনি যুক্ত হয়েছেন, ফাহিম ইমতিয়াজ, আমরা আপনার মতামত শুনতে চাই। দেশে ফিরছেন শেখ হাসিনা, কতটা প্রস্তুত আওয়ামী লীগ, এই বিষয়টি নিয়ে আপনার মতামত আমরা শুনব। ফাহিম ইমতিয়াজ, আপনি আনমিউট করে কথা বলুন। জি ধন্যবাদ ভাই সময় দেওয়ার, আমাকে যুক্ত করার জন্য। ভালো আছেন ভাই? জি ভালো আছি, আপনিও ভালো আছেন আশা করি। জি, আপনার সাথে আমি অতীত অনেক আগে অনন্য লাইভে কথা বলছি, হয়তো মনে নাও থাকতে পারে। যাক, আমি যে 2-3টা পয়েন্ট বলার জন্য, অনেক কথাই বলার আছে বাট সময় যেহেতু কম থাকে এই জন্য আমি কম 2-3টা কথা বলবো। আমি লাস্ট কথা বলবো, এই যে লাস্ট ভাইয়ের উত্তরটা দেবো, যে আমি ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, চ্যালেঞ্জ লাস্ট যে একটু আগে যে কথা বললাম আমার আগে, তার চ্যালেঞ্জ দিয়ে বললাম যে শুধুমাত্র জয় বাংলা বা বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নেই,
এই কথাটা না বলে আন্দোলন করতি, তুই দেখতি যে তোর বাংলাদেশ থেকে আওয়ামী লীগের এক চুলও সরাইতে পারতি না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে তুই সাদিক শুধু এই কথা বলতি যদি, যে আমি মুক্তিযুদ্ধের একটা ভাস্কর্য রাখবো না, আমি বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করব, এই যে তুই এখন ভুলে গেছো, তুই তোরা যে এই যে জুলাইয়ে তোরা যে বলো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, জুলাইয়ের আগে কোন দিন বলছিলি? তোর অতীতে প্রমাণ্য দলিলে রাখছো যে তুই জয় বাংলা স্লোগান দেছো? কোথাও তোর দলিলে আছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাইনি? আরে বেটা, বেলুচিস্তান পর্যন্ত বঙ্গবন্ধুর নাম জপে, তোরা বঙ্গবন্ধুর নাম না জপলে কোনোদিন আওয়ামী লীগের এই পতন হইতো না। বঙ্গবন্ধুর নাম যেখানে জপা হয় সেখানেই জয় হয়। আমি ওর উত্তরটা দিচ্ছি। এখন যখন দেশের মানুষ বুঝতে পারছে যে আমাদের জয় বাংলাই আসল, আমি বলি, আমি জীবনে আমি আমি একটু আমার ব্যাকগ্রাউন্ড বলি। আমি পারিবারিক ভাবে আমার পরিবার আওয়ামী লীগ প্রেমী। আমার বাবা মারা গেছে, আমার পরিবার সবসময় আওয়ামী লীগে ভোট দিয়েছে এবং আমরা পারিবারিক ভাবে অনেক নির্যাতিত হয়েছি। 2001 সালে আমরা এমন ভাবে নির্যাতিত হয়েছি, এটা আমি এখানে বলবো না, কারণ আমি যদি ওইটা বলি তাহলে আমাকে অনেকে বা আমাকে চিনি ফেলবে। হ্যাঁ, আমরা এমন ভাবে নির্যাতিত হয়েছি 2001 সালে, আমি যদি ওইটা একটা মানে সিগনেচার আমার কোন এক আত্মীয়কে, মানে আমার কাছের আত্মীয়কে, তাও বলতেছি না, তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে সেটা নিউজেও আসছে। হ্যাঁ, তো আমি এইটা বলছি, কিন্তু আমি শিক্ষা সচেতন, রাজনৈতিক সচেতন, কিন্তু আমি কখনো রাজনীতি করি নাই। আমি সবসময় মানে এক কথা জিও পলিটিক্যাল বা গ্লোবাল পলিটিক্স নিউজ সম্পর্কে সচেতন, দেশীয় নিউজ সম্পর্কে সচেতন। তো যাই হোক, আমি একটু এটাই বলি যে আমি দেখছি, আমি যখন কলেজে পড়ছি, আমি আসরের নামাজ পড়ছি একটা মসজিদে, নামাজ শেষেই আমার দিকে একটা ছেলে সালাম ফিরাইয়া প্রতিদিন চাইতো, মানে আমি যখন সালাম ফিরাইতাম আমার দিকে তাকাই থাকতো। পরে একদিন আমি, মানে ওরা অ্যাপ্রোচটা কিভাবে বলে আমি সেটা আপনাকে বুঝাচ্ছি। আসরের নামাজ বাদ সালাম ফিরাইছে, ও আমার দিকে তাকাই রয়েছে, আমি অবাক, ও আমার দিকে তাকাই কেন? পরে আরেকদিন তাকাই রয়েছে, কৌতূহলী হয়, কিন্তু আমি ওকে অ্যাপ্রোচ করছি, ভাই আপনি কি কিছু বলবেন? ও বললো কি, আপনাকে আমার খালাতো ভাইয়ের মতো লাগে। আচ্ছা, তো বেশ ভালো, খালাতো ভাইয়ের মতো লাগে। মানে আমি তাহলে তো একটু, কেউ যদি বলে এই কথা, তাহলে তো তাকে তো আমি তার একটু আন্তরিক ফিল করবি। এই বলে কথা বলতে বলতে চলেন হাঁটি। আমি আসরে নামাজ বাদে হাঁটতাম, হাঁটতে 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 সে আমাকে অ্যাপ্রোচ করলো যে সে শিবির করে। আমি এটা কত সালের কথা বলতেছি জানেন? আমি কত সালের কথা বলতেছি এটা জানেন? আপনি কল্পনা করতে পারবেন। এটা আমি বলতেছি 1999 সালের কথা। 1999 সালের কথা। বাংলাদেশে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এদের রাজনৈতিক ভুল কি জানেন? বাংলাদেশে কিশোরদের টার্গেট করে কোন আপনার রাজনৈতিক কার্যক্রম নাই যেটা শিবিরের আছে। এই যে বাংলাদেশে এত রাজাকারের বীজ পয়দা হয়েছে, কেমনে হয়েছে? ওদের শুধুমাত্র এই কার্যক্রমের ফলে। প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায় গুচ্ছি গাচ্ছিতে ওদের সবসময় কার্যক্রম চলছে। আমি আমার বেশি সিগনেচার আমি বলতে চাই না, কারণ এর অনেক সমস্যা আছে। আমি যে কোনো একটা সমাজ কল্যাণ কার্যক্রমের সাথে আমার নিজের আমি উদ্যোক্তা। তো আমি আমার লোকাল চেয়ারম্যান বা শিক্ষা, মানে প্রধান শিক্ষক, এদেরকে ইনভাইট করতাম। তো আমি সবসময় অনলাইনে আমাদের এলাকা ভিত্তিক এই জামাত শিবিরের কার্যক্রম গুলো দেখতাম, এবং এগুলো যে চলতো আমি তাদেরকে অ্যাকনলেজ করতাম, কিন্তু তারা চুপ থাকতো। কেন থাকতো এটা জানি, কারণ তাদের মধ্যে একটা গিভ এন্ড টেক থাকতো। যাই হোক, আমি এই কথাগুলো বললাম যে আমি বলবো ছাত্রলীগের যে ভুলটা, এই যে এখনো বলে যে আমি বুঝতাম অমুকে শিবির করতো না, হয়তো দেখছি এরকমের ওইরকম, আমি বলবো এটা তাদের ব্যর্থতা। আমি সবসময় বুঝতাম, আমি কারোর সাথে কথা বললে বুঝতাম যে এই ছেলেটার রক্তের মধ্যে রাজাকারের রক্ত আছে, একদম পুরো বোঝা যায় যেটা, যে এদের বীজের ভিতরে রাজাকারের অনুভূতি আছে। হ্যাঁ, এগুলো অনেক কিছুই বোঝা যায়, অনেক কিছু আপনি আচরণগত ভাবে যখন কথা বলবেন আপনি দেখবেন যে ওরা কখনোই মুক্তিযোদ্ধাদেরকে বা হিন্দুদেরকে শহীদ হিসেবে, মানে হিন্দু মুক্তিযোদ্ধাদেরকে শহীদ বলতে চায় না। হ্যাঁ, এটা ওই সময়ের অনেক মানে আর কি, মানে আমি সবসময় অনেক হুজুরের সাথে আমি কথা বলছি যে হুজুরগুলো কখনোই এই যে জাতীয় সঙ্গীত গাইতে চায় না, এটাকে শ্রদ্ধা করে না, কিংবা ধরেন যে জাফর ইকবালকে নাস্তিক প্রমাণ করতে চাবে, কিংবা তারা ধরেন এইরকমের, এবং ওয়াজের মাধ্যমে। আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি সবসময়, যে আমার কয়েকদিন আগে আমার মানে কাছের একজন লোক আমার কাছে আসছিল, সে মসজিদের জন্য আর কি কোন জায়গা থেকে চাঁদা কালেক্ট করতে আসছে। সে আওয়ামী লীগ করে, মানে কোর আওয়ামী লীগ, তার একটা ব্যবসা ছিল এখন বন্ধ। আমি বললাম, মসজিদের লোককে যাই কালেক্ট করো, তুমি যতই অনুদান দাও, ওইখানে যে বসা লোকটা আছে সে ঠিকই
আওয়ামী লীগরে বঙ্গবন্ধুরে এদেরকে এই ভারতের দালাল বানাবে এবং এরা নাস্তিক, এরা ধর্মবিরোধী, 500 মসজিদ না 1000 মসজিদ করুক, এইটাই করবে। তুমি যাই করো, মানে এরা এমন একটা প্রজন্ম, এরা যেই থাল খাবে সেই থাল সিধা করবে, যে থালে খাবে, যে প্লেটে খাবে ওই প্লেটটা খাওয়া শেষে তারা সিধা করে ফেলবে। এরা হলো যার উপরে ভর করে ওরা তৈরি হয়, গ্রো করে, তাদেরকে ধ্বংস করে দেয়। এই প্রজন্মটা এটা, আমি একদম ডাইরেক্ট আমি ওদেরকে এই কথা বলছি। যাই হোক, আমার কথা অনেক বলার ছিল, বাট আমি এইটুকুই বলবো যে আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশে আছে কি না, তুই সিএনজিতে উঠে সিএনজিওয়ালার সাথে গল্প করবি, তুই রিক্সায় উঠে রিক্সাওয়ালার সাথে গল্প করবি, তুই বাদাম খেতে খেতে দোকানদারের সাথে বাদাম খেতে খেতে বাদাম কিনে বল, একদম ইনডিরেক্টলি, ডাইরেক্ট কিছু বলবি না, বলবি যে কত উন্নয়ন করছে ইউনূস সরকার, দেখবি সে কি বলে। ইউনূস সরকারের খালি উন্নয়নের গল্প বলবি। মেট্রো রেলে আমি চলার সময় টের পাইছি মানুষ হাসিনার প্রশংসা করে। আমি নিজে এরকম দেখছি যে এক ছেলে লাফ দিয়ে উঠছে, যে তাদের একটাই পয়েন্ট যে 1400 লোক হত্যা করছে, তার প্রতি কোনো দরদ নাই। এটা ওই যখন এই একটা ছেলে আমি গল্পটা এইরকমের যে মেট্রো রেলের ওই রড ধরে কিছু লোক হাসিনার প্রশংসা করতেছে, তো এইটা আবার সিটে বসে একটা ছেলে টের পাইছে মেট্রো রেলের সিটে, তো তখন উঠিয়ে বলে এত দরদ কেন, যে লোকটা 1400 একটা ফ্যাসিস্ট 1400 লোক মারছে তার আবার প্রশংসা। ওই লোকগুলো উঠে বলে তা আমরা জানি, মানে তার অ্যাপ্রোচ এরকমের, তা আমরা জানি, আপনার এটা বলতে হবে না। মানে মানুষ যে খেতে আছে এদের উপরে, এদেরকে পাইলে জায়গায় জায়গায় পাইলে বাটাম দেবে, এরা দলে না চলে বাটাম দেবে, এটা 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 ওরা টের পায় না। হ্যাঁ, আমি লাস্ট ওইটাই বললাম যে ভবিষ্যৎ বাংলাদেশ আমি মনে করি এটা হবে জয় বাংলার বাংলাদেশ, এটা হবে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ। এটা 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 আমি এখন বলি, আমি জীবনে কখনো জয় বাংলা, আমি অনেক বক্তৃতা দিয়েছি অনেক জায়গায়, কখনো আমি জয় বাংলা বলিনি। আমার মুখ থেকে এখন ইচ্ছা করে আমি কোথাও একটা স্পেস পাইতাম, আমি মন খুলে জোর করে বলতাম জয় বাংলা। আমার এখন আমি যেহেতু বাসায়, আমি আশেপাশে লোক শুনতে পাবে, আমার জয় বাংলা শব্দটা আমার 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 আমি একটা জিনিস বলি শোনেন, একটা গল্প বলে আমি কথাটা শেষ করবো, আমার সব কথা শেষ করবো। একটা শিয়াল, তাকে একটা অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে, এবং অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার আগে তাকে গ্রুমিং করা হয়েছে, তাকে বলা হয়েছে যে দেখ তুই একটা ভদ্র সমাজে যাবি, ওইখানে যেন তোর শিয়ালের আচরণ কখনো না ফুটে ওঠে, তুই সবাইকে সালাম দিবি, তুই সবাইকে গুড মর্নিং জানাবি, তুই সবাইকে তোর যে সোশ্যাল কি বলে গ্রিটিংস সেগুলো তুই করবি। কিন্তু এটা তো শিয়াল, তাই না? তো দাওয়াত খেতে গেছে, দাওয়াত খাওয়ার পরে সবার সাথে ভদ্র ব্যবহার, কোটটাই পরা শিয়াল, ঠিক আছে, মানুষ তো ধরতেই পারতেছে না, এত ভদ্র মানুষ, এত সুন্দর আচরণ, তাই না? তো একটা সময় পরে যখন মাঠে মানে রাতে অন্যান্য শিয়াল গুলো করে ডাক দিল, সাথে সাথে এই শিয়াল আর নিজেকে রাখতে পারলো না, সে নিজে করে ডাক দিয়ে উঠলো। আমার মোরালিটি স্টুডিওটা কি জানেন, যে কয়েকদিন আগে এনসিপির স্টেজে জয় বাংলা বলছে, কেন বলছে? কারণ জয় বাংলা ওর রক্তে, ওর শিকড়ে, ওর অরিজিনে। এই যে জয় বাংলা স্লোগান যে বাংলাদেশের জন্ম হয়েছে, যেই স্লোগানে বাংলা আমি বিশ্বাস করেন টিটু ভাই, জাতীয় সঙ্গীত গাইলে আমার চোখে সবসময় পানি আসে, আমার এমন কোনো দিন যায় নাই আমার চোখ থেকে পানি ঝরে নাই। কি ভালোবাসা আছে এর মধ্যে আমি নিজেও জানি না। আমি প্রকাশ্যে কখনো আমি কাউকে বলতে পারি না যে আমি কি পরিমাণ দেশপ্রেমিক। আমি যতটুকু পাচ্ছি, আমি দেশের জন্য আমি এমন কিছু কাজ করছি যে আমি নিঃস্ব হয়ে গেছি। হ্যাঁ, আমি এটা মানুষকে বলতে পারতেছি না। যদি কখনো সুযোগ পাই আপনার সাথে আমি একাকিত্বে আমি কথা বলবো, আমার কাজগুলো বলবো, আপনার অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, আমি যাই হোক, আমি এইটুকু বলতেছি যে আমি এইটুকু বললাম, আমার আরো কিছু বলার নাই। জয় বাংলা বাংলাদেশের শিকড়, এটাকে মুছতে যাবে না। এই জয় বাংলা স্লোগানে বাংলাদেশের জন্ম হয়েছে, যেখান থেকে মানুষের জন্ম হয়েছে, সেই মানুষগুলো জয় বাংলা বলবি, এটা জয় বাংলাকে মুছা যাবে না। আমি যখনই জয় বাংলা করে বলতে থাকি আমি অবাক হয়ে যাই যে আমার জীবনে আমি জয় বাংলা চর্চা করি নাই, কিন্তু আমার মন থেকে জয় বাংলা চলে আসে। আজকে সাধারণ মানুষের মন থেকে জয় বাংলা চলে আসে। একদিন এই জয় বাংলা বলেই আমি বিশ্বাস করি এই বাংলাদেশের এই রাজাকারের এই বীজদেরকে উৎখাত করা হবে। এই বলে আমি আমার সব কথা শেষ করছি। কোন একদিন আপনার সাথে আমি ব্যক্তিগত যোগাযোগ করবো ভাই, মনে রাখেন আমার কথা। হ্যাঁ, জি জি, আমি ছদ্মনাম নিয়ে আসছি। জি জি, ধন্যবাদ আপনাকে ফাহিম ইমতিয়াজ।